যদিও তারা দাবি করছেন যে তারা এটার সাথে ছিলেন এবং আসলেও তারা সাথে ছিলেন, কিন্তু ছাত্র জনতা হয়েছিলেন। 24শে জানুয়ারিতে আন্দোলন সফল হলে যেভাবে আপনি বলতে পারতেন যে বিএনপির নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে, এইখানে তো আপনি তা বলতে পারছেন না। ফলে তাদেরকে বারবার একবার বলতে হচ্ছে যে আমাদের 150 জন শহীদ আছে, আবার বলতে হচ্ছে 400 জন, আবার 800 জন, এভাবে বাড়াতে হচ্ছে, আবার 1000। মানে তাদের কিন্তু এটা নিয়ে তাদের একটা অস্বস্তি যে আছে এটা পরিষ্কার। এই যে গণ অভ্যুত্থানের মধ্যে থেকে যারা যে ছাত্ররা এবং যে তরুণরা উঠে এসেছে, তারা যখন রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে, তাদের সাথে একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তাদের বিরোধিতা করতে গিয়ে কিন্তু এই কথাটা বেরিয়ে গেছে। এবং আমরা যেহেতু যারা টুকটাক ফ্রয়েড পড়েছি, আমরা জানি যে যেটা স্লিপ অফ দ্য টাং, এটাই আসলে মনের কথা। আমরা দেখলাম যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সম্প্রতি একটা বক্তব্যে তথাকথিত গণ অভ্যুত্থান বলেছেন। তো তাদের নেতাদের 36শে জুলাই এবং 24শে বিপ্লব নিয়ে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য করতে আমরা দেখেছি। তারপরে যদিও তারা 5ই আগস্টের পরবর্তী সময়ে বিপ্লবকে যত বড় করে দেখেছেন, ঠিক একই নেতারা আবার ইদানিং সেটাকে তাদের সেই বক্তব্যকে উল্টো করে দিয়ে নতুন করে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। বিপ্লবী ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের নানান বিষয় আশয় নিয়ে প্রশ্ন করছেন, সেই সঙ্গে তাদের বয়স অভিজ্ঞতার বিষয়ে প্রশ্ন তুলছেন। আসলে এই ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি পরবর্তী যদিও সরি বলেছেন, এই তথাকথিত গণ অভ্যুত্থান বলাটা কি তাদের নেতাদের সেই ধারাবাহিক বয়ানের অংশ কিনা? আসলে আমি যেটা একটু আগে বললাম যে তাদের মধ্যে কিন্তু এরকম, যেহেতু তারা বুঝতে পারেন এটা, যে তারা এটা চাইলেও বলতে পারবেন না যে আমাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান ঘটেছে। ফলে তাদের একটা ইনার হীনমন্যতা আছেই এটা নিয়ে, বা একটা অস্বস্তি আছে। যদিও তারা দাবি করছেন যে তারা এটার সাথে ছিলেন এবং আসলেও তারা সাথে ছিলেন, কিন্তু ছাত্র জনতা হয়েছিলেন। পুরোপুরি তো বিএনপির আন্দোলন ছিল না। জানুয়ারি মাসে আন্দোলন সফল হলে, 24শে জানুয়ারিতে আন্দোলন সফল হলে যেভাবে আপনি বলতে পারতেন যে বিএনপির নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে, এইখানে তো আপনি তা বলতে পারছেন না। ফলে তাদেরকে বারবার একবার বলতে হচ্ছে যে আমাদের 150 জন শহীদ আছে, আবার বলতে হচ্ছে 400 জন, আবার 800 জন, এভাবে বাড়াতে হচ্ছে, আবার 1000। মানে তাদের কিন্তু এটা নিয়ে তাদের একটা অস্বস্তি যে আছে এটা পরিষ্কার। সেখান থেকে এই কথাটা এসছে, এবং এটা এসছে হচ্ছে যখন এনসিপি গঠিত হয়েছে, বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই যে গণ অভ্যুত্থানের মধ্যে থেকে যারা যে ছাত্ররা এবং যে তরুণরা উঠে এসেছে, তারা যখন রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে, তাদের সাথে একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তাদের বিরোধিতা করতে গিয়ে কিন্তু এই কথাটা বেরিয়ে গেছে। এবং আমরা যেহেতু যারা টুকটাক ফ্রয়েড পড়েছি, আমরা জানি যে যেটা স্লিপ অফ দ্য টাং, এটাই আসলে মনের কথা। মনের মধ্যে আপনার এটাই ছিল, এটা আপনি এখন মানে বেফাস বলে ফেলেছেন। এবং তিনি এটা পরবর্তীতে চাপে সমালোচনার মুখে পড়ে সংশোধন করেছেন, বলেছেন যে না, কথাটা তার ইন্টেনশন এরকম ছিল না। কিন্তু আবার আরেক ছাত্রদল নেত্রী কিন্তু বলেছেন যে আপনার এমন কিছু তো আপনি বলেন নাই যে আপনাকে ভুল স্বীকার করতে হবে। তার মানে এটা তাদের মধ্যে কিন্তু আছে। আবার দেখবেন তাদের আরেক বিএনপির আরেক নেত্রী, তিনি বলেছেন যে 36 দিনে কোনো আন্দোলন সফল হয় কি না, সফল হয় না। হ্যাঁ, এত 36 দিনে কোনো আন্দোলন সফল হয় না, এটা 16 বছরের আন্দোলনের ফসল। কিন্তু আসলে তো 16 বছরের আন্দোলন জানুয়ারিতে এসে একটা জায়গায় এসে থেমে গেছে, ফেল করেছে, তারপরে এই আন্দোলনটা করেছে। এবং পৃথিবীতে তো 10 দিনেও আন্দোলন সফল হয়, যে দুনিয়া কাঁপানো 10 দিন, দুনিয়া কাঁপানো 7 দিন, দুনিয়া কাঁপানো 10 দিন। এই বড় বড় ফরাসি বিপ্লব কিন্তু অনেক দিনের ঘটনা, কিন্তু শেষে এসে শেষ পরিণতিটা একদিকে পেয়েছে। তাদের এটা স্বীকৃতি দিতে একটা মানে সংকট বিএনপি দিক থেকে আছে, পরিষ্কার এটা বোঝা যায়। এখন এটা তারা দুটো জিনিসকে গুলিয়ে ফেলছে। একটা হচ্ছে এটা আগেও ঘটেছে, যেমন ধরুন আওয়ামী লীগের বিরোধিতা আর মুক্তিযুদ্ধের বিরোধিতা এক জায়গায় এসে ঠেকেছে। এখন দেখা যাচ্ছে যে এই গণ অভ্যুত্থানের শক্তি, যদিও তাদেরকে কোনোভাবেই আওয়ামী লীগের সাথে তুলনা করা যাবে না, কিন্তু এই গণ অভ্যুত্থানের শক্তি একটা যেহেতু রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে বিরোধিতা করতে গিয়ে গণ অভ্যুত্থানের বিরোধিতা বা নানাভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করা, এবং এত বড় ঘটনা না এগুলো বলার নানাভাবে বলে ফেলছেন তারা। কিন্তু এই জন্যই কিন্তু আমরা বলেছি যে জুলাই প্রোক্লেমেশন করাটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা হিস্টোরিক্যাল এবং লিগ্যাল ডকুমেন্ট হিসেবে থেকে যেত। আদারওয়াইজ এখনই আমরা মানে এখানে থাকার পরেও, ছাত্র জনতা থাকার পরেও আপনার 9 মাসের মধ্যে এই ধরনের প্রশ্ন করা যাচ্ছে বা মন্তব্য করা যাচ্ছে, 9 বছর পরে কী হবে? এগুলো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রশ্নগুলো বারবার বলেছি। কিন্তু যেহেতু আমাদের সমাজে প্রথম কথা হচ্ছে যারা এমনকি যারা সরকার গঠন করেছে, এস্টাবলিশমেন্টের যে অংশ, তাদের গণ অভ্যুত্থান সম্পর্কিত বোঝাপড়া নাই, ফলে তারা এটার গুরুত্বটা বুঝতে পারেন না। আবার এস্টাবলিশমেন্টের যে কায়েমি স্বার্থবাদী অংশ, তারা কিন্তু এটা করতে দেন না একেবারে সচেতনভাবে। আপনি দেখলেন যে যখনই ছাত্র জনতা ঘোষণা দিল যে প্রোক্লেমেশনটা করে ফেলবে, তারা কীভাবে বিএনপি সরকারকে চাপ দিয়ে এটা বন্ধ করালো, এবং সরকার কমিট করলো, কিন্তু আজ পর্যন্ত তারা প্রোক্লেমেশনটা দেয় নাই। তাহলে এটা কিন্তু আপাতত হিসেবে মনে হবে যে ছাত্ররা পারে নাই, কিন্তু আসলে তো ব্যর্থতাটা বিএনপির এবং সরকারের। মানে সরকার এক অর্থে বিএনপির কাছে জিম্মি হয়ে করতে পারলো না, দিতে পারলো না, বিএনপি রাজি হলো না বলে। এবং সেখানেও তারা টেক্সটে কতগুলো ঐতিহাসিক সত্য, সেই কথাগুলো তারা আসতে দিতে চায় না। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে, এগুলো যখন ইতিহাসটা একটা নৈর্ব্যক্তিক কায়দায় লেখা হবে, দেখা হবে, তখন কিন্তু বিএনপিকে এগুলোর জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে আমার ধারণা।
আমরা দেখি যে বিএনপি 17 বছর তারা আপসহীন রাজনীতি করেছে রাজপথে বা নানানভাবে সেটার দাবি করা হয়। একই সঙ্গে 2018 সালে আওয়ামী লীগের অধীনে তারা নির্বাচনে গেছে বা অন্যান্য বিরোধী দলগুলো, তাহলে আসলে আপসহীন ভূমিকাটা এক্ষেত্রে থাকে কি না? 18 সালের যে বিতর্কিত ইলেকশনটা হলো বা সবগুলো আওয়ামী আমলের মতো 18 সালে তারা কি কারণে ডক্টর কামালের খপ্পরে পড়েছিলেন বিএনপি আমি ঠিক জানি না। মানে ডক্টর কামাল তো একজন ঐতিহাসিকভাবে কিছু ব্যক্তিত্ব আছেন যারা আওয়ামী লীগ বিপদে পড়লে সেভ করে আওয়ামী লীগকে, উনি হচ্ছেন তেমন একজন ব্যক্তি। যদি উনাকে এটা খুব বড় মন্তব্য হয়ে গেল, কিন্তু এটা কিন্তু সত্য যে তারা আওয়ামী লীগের সাথে বা শেখ পরিবারের সাথে তাদের রিশতা বা সম্পর্ক, এটা তিনি আওয়ামী লীগ ছাড়ার পরেও যায় নাই। তো যখন তিনি শেখ হাসিনার সাথে বৈঠক করতে গেলেন তখন তিনি অমুক কেক খাবেন এটা বলে দিলেন, ঠিক আছে। এরকম একজনের কাছে বিএনপি তখন এতটাই রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে ডিলিজিটিমাইজড জনগণের কাছে যে তাকে ডক্টর কামালের উপর ভর করতে হচ্ছে, এবং তার পরিণতি বিএনপি সামনাসামনি পেল। এবং ওই ইলেকশনে গিয়ে ওই ইলেকশনটাকে বৈধতা দিল আর কি, মানে এরকম একটা দলীয় সরকারের অধীনে তাদের উচিত ছিল অল আউট আপনার মানে মুভমেন্টে থাকা, যে যতক্ষণ দলীয় সরকার, একটাই তো দাবি ছিল তাদের। দেখুন তারা নিজেদের দাবির প্রশ্নেও কতটুকু মানে মানে পরিষ্কার রোডম্যাপ তাদের কাছে নাই। আপনার দাবি হচ্ছে একটা সুষ্ঠু সরকার মানে সরকারের অধীনে নির্বাচন, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন। তা আপনি যতক্ষণ পর্যন্ত এই নিরপেক্ষ সরকার না পাচ্ছেন আপনি ইলেকশন যাবেন না, সিম্পল। আপনি তাহলে 18 সালে গেলেন কেন? হ্যাঁ, তো এইটা তারা ভয় পেয়েছে যে দুইবার পরপর মানে এখন না করলে তো নিবন্ধন বাতিল হয়ে যায়। আওয়ামী লীগ আমলে তো আপনার কোনো কিছুই কোনো অর্থ নাই। ধরেন জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ শেষের দিকে, তো জামায়াতে ইসলাম এখন নিবন্ধন ফেরত পাবে। তা আপনার তো ওইসব ভয় পেয়ে কোনো দরকার ছিল না, আপনি জনগণের সাথে থাকতেন, নিবন্ধন আপনার বাতিল হয়ে যেত। এবং আওয়ামী লীগের তো আপনাকে বিশ্বাস করতে হতো যে আওয়ামী লীগের পতন ঘটবে বাংলাদেশে, আওয়ামী লীগের পতন ঘটলে তো আমি আমার নিবন্ধন আবার পাবো। নিবন্ধনটা তো শুধু ইলেকশনের জন্য দরকার। আমি যদি এই রেজিম, এই ফ্যাসিবাদী রেজিমের, অবৈধ রেজিমের অধীনে কোনো নির্বাচনই না যাই তাহলে আমি নিবন্ধন দিয়ে কী করবো? এই জিনিসগুলো বিএনপি অনেক বড় দল, নির্বাচনমুখী দল, এগুলো তারা বলেন, কিন্তু তাদের এই পলিটিক্সের এই ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে বিশাল কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব আছে। সর্বশেষ 24-এর আন্দোলনের আগেও কিন্তু তারা যাদের খপ্পরে, যে সমস্ত বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্টের খপ্পরে পড়েছিলেন, তারা কিন্তু বিএনপি দলটাকে ডুবিয়েছে। তারাই বিএনপিকে এই মানে ভুল একটা বার্তা দিয়েছে যে আমেরিকা স্যাংশন দিয়ে আওয়ামী লীগকে ফেলে দেবে, ঠিক আছে। এবং আমরা তখন যত যাই বলেছি যে না না এটা আসলে গণ অভ্যুত্থান করতে হবে, তারা বিশ্বাস করে না। বিএনপির নেতাকর্মীরা কিন্তু প্রস্তুত ছিল গণ অভ্যুত্থানের জন্য। তারা ঢাকা শহরে এসেছে এবং একটা তাদের মধ্যে প্রচণ্ড একটা মানে তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সেটা এই যে এই বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে মানে তারা আন্দোলনটা করেছে আসলে মহড়া দেখানোর মতো একরকম আমেরিকাকে, যে আমার সাথে লোক জোয়াল আছে, তুমি স্যাংশন দাও, ইলেকশন হলে আমি জিতে যাব। এই সহজ জিনিসটা তার করা উচিত ছিল না, মানে এত একটা অগভীর জায়গা থেকে তাদের চিন্তা না করলেও পারতো। দেখেন এখানে জানুয়ারি মাসে ইলেকশন হচ্ছে, ডামি ইলেকশন। আপনি এটা খেয়াল করলেন না কেন যে নভেম্বরে 23 নভেম্বরে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে 2+2 সামিট হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সেই 2+2 সামিটেই দিল্লি ঠিক করেছে যে আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছে যে ওই যে সিকিউরিটি কনসার্ন, ওই যে ওয়েস্ট ব্যাংক মডেল, এটার জন্য আমার আওয়ামী লীগকে এখানে রাখতে হবে, আদারওয়াইজ এটা জঙ্গিবাদের আখড়ায় পরিণত হবে, মৌলবাদের আখড়ায় পরিণত হবে, আমার সিকিউরিটি থ্রেট তৈরি হবে। এবং তারা পত্রিকা পরিষ্কার লিখলো ভারত যে ডেমোক্রেসি ভার্সাস ফান্ডামেন্টালিজম, মানে আওয়ামী লীগকে এভাবে ক্ষমতায় টিকিয়ে রাখাটা হচ্ছে মানে অবৈধ পন্থায় টিকিয়ে রাখাটা হচ্ছে আপনার ডেমোক্রেসি, আর সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেই তার মধ্যে দিয়ে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতায় আসবে। এই ছিল তাদের অবস্থান। তাহলে এই যে 2+ আমেরিকার কিছু স্যাংশনের র্যাবের কিছু কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়ে একটা সিগন্যাল দিয়েছিল, কিন্তু এই যে নভেম্বরে এসে আমেরিকা কন্টেন্ট হয়ে গেছে দিল্লি দ্বারা, দিল্লি বুঝিয়েছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমার চোখ দিয়ে তোমাকে বুঝতে হবে। এটা যে ইন্ডিয়া মানে আমেরিকা যে কন্টেন্ট, ওয়াশিংটন যে কন্টেন্ট হয়ে গেছে, এই বার্তাটা নভেম্বরেও কেউ মানে ওই সামিট হওয়ার পরেও এগুলো সব ওপেন ছিল। হ্যাঁ, ইন্টারনেটে আপনি 2+2 সামিট লিখলেই আপনি এটা পেতেন। কিন্তু একটা তার মানে জিও স্ট্র্যাটেজিস্ট এই দলে নাই যে এই কথাটা, এই হুইসেল ব্লোটা করবে যে ভাই তুমি আর আমেরিকার উপর নির্ভরশীল হও না, তুমি ইউ শুড চেঞ্জ ইউর ট্র্যাক, ইউ শুড চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি, অন্য পন্থায় আগাও। তখন 2 মাস ছিল কিন্তু, নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি, কিন্তু তারা ওই স্যাংশনের আশায় ছিল এবং এতটাই তারা স্যাংশনের অপেক্ষায় ছিল যে 7 জানুয়ারি ইলেকশনের পরে 9 জানুয়ারি তাদের স্ট্যান্ডিং কমিটির একটা বৈঠক হয়েছে। সেখানে তারা বলেছে যে আমরা এখন আমেরিকার প্রতিক্রিয়া দেখব, ঠিক আছে। তারা যে অল আউট আন্দোলনে নামবে সেটা কিন্তু তারা নামে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো আছে বিএনপিকে, তো বিএনপি এই 24-এও ফখরুল 20 তারিখে বললেন যে এটার সাথে বিএনপি সম্পর্ক নাই আন্দোলনের সাথে, জুলাই মাসে না, সেটা ধরেন আমি ধরে নিলাম যে একটা স্ট্র্যাটেজিক কারণে বলে তিনি ভালোই করেছেন। কারণ যদি বলতেন যে এটা বিএনপির আন্দোলন তাহলে হয়তো
এই আন্দোলনটাকে আরো অন্যদিকে চলে যেত, সেটা ধরেন আন্দোলনের শেষ মুহূর্তে এসে তিনি ভালোই করেছেন বলে। কিন্তু তিনি 9 জুলাই তার মন্তব্যটাকে আমরা কিভাবে, এটাকে তো ছাড়া যাবে না। 9 জুলাই তিনি বলতেছেন যে এই মানে ওনারা একটা প্রকৃত আন্দোলন বলতে ওনাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক আন্দোলনই প্রকৃত আন্দোলন, বাকি সকল আন্দোলন ভুয়া আন্দোলন। তো উনি বলছেন যে মানে প্রকৃত আন্দোলন থেকে দৃষ্টি সরাতে এই কোটা আন্দোলন শুরু করেছে সরকার 9 জুলাই, এটা তিনি বললেন। তো এগুলো হচ্ছে তাদের, এখনও দেখবেন তারা বলে, তাদের নেতাকর্মীরা প্রায়ই বলে তোমরা তো চাকরির আন্দোলন করতে গিয়েছিলা, কিন্তু আপনি পৃথিবীতে মানে তার মানে বোঝাতে চাই যে তোমাদের তো কোনো বড় ভিশন ছিল না, আর আমরা যেহেতু নির্বাচন চাই আমাদেরই সবচেয়ে বড় ভিশন আছে, এরকম একটা অবস্থানে তারা থাকেন। কিন্তু আপনি দেখবেন পৃথিবীর যতগুলো বড় বড় আন্দোলন আছে সবগুলো এরকম ইস্যু ভিত্তিক। আপনি ইভেন 52 সালে কেন ভাষা আন্দোলন হয়েছে? 52 সালে ভাষা আন্দোলন হয়েছে কারণ আপনি উর্দু ছাড়া অন্য কোনো ভাষাকেই রাষ্ট্রের ভাষা করছেন না, তাতে করে আমি চাকরিতে পিছিয়ে পড়বো। এটা কোনো থরথর আবেগের পরে, যেমন আমরা এটাকে মাতৃভাষা বানিয়ে ফেললাম, ব্যাপারটা তো মাতৃভাষা ছিল না। এবং আমি যে গান বানালাম ওরা আমার মুখের ভাষা, ওরা আমার কোনোদিনই আমার মুখের ভাষা কেড়ে নিতে চায় নাই। ওরা রাষ্ট্রের ভাষা হিসেবে আমার ভাষাকে জায়গা দেবে না, তাতে করে আমি স্ট্রাকচারালি পিছিয়ে পড়বো। এটাই ছিল আন্দোলন। ফলে ওইটাও কিন্তু একটা চাকরির এবং একটা স্বার্থকেন্দ্রিক আন্দোলনই। এখন এটা স্বার্থকেন্দ্রিক আন্দোলনই, মানে আমার শ্রেণী উত্তরণ ঘটবে না যদি আপনি এই কোটাটা রেখে দেন, আমার শ্রেণী উত্তরণ ঘটবে না যদি শুধু উর্দু থাকে, একই জিনিস কিন্তু। এবং আপনি চিলিতেও দেখবেন ট্রামের ভাড়া 3 পয়সা বাড়িয়েছে, সেখান থেকে ছাত্রদের আন্দোলন শুরু, সেখান থেকে সরকার পতন। অন্য বহু দেশে আছে ইন্টারনেটে ভাড়া বাড়ানোর থেকে আন্দোলন শুরু, আউটবার্স, কিংবা এই যে এত বড় আরব বসন্ত, সেটা তো শুরু করেছেন একজন ফল বিক্রেতা। সেটার পিছনে এরকম ছোট কিছু কারণ ছিল। প্রত্যেকটা জায়গায় স্পার্কটা একটা ছোট জায়গা থেকেই হয়। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর এটা একটা বিরাট বড় বিভ্রান্তি যে আমি জনগণের সকল ইস্যুভিত্তিক আন্দোলনকে অগ্রাহ্য করব এবং আমি শুধু বলবো নির্বাচন দিয়ে দাও, এটাই নাকি জনগণের আন্দোলন। তো তাদের যে নির্বাচন কেন্দ্রিক আন্দোলন, এটা আমি অনেকবার বলেছি এবং তারা আমার উপর ভীষণ ক্ষিপ্ত হয়েছে, কিন্তু তবুও আমাকে এটা বলতে হবে। আমি তাদেরকে বারবার প্রশ্ন করেছি, আপনাদের নির্বাচন কেন্দ্রিক আন্দোলনে আপনারা বলেন যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ঠিক করবে কারা ক্ষমতায় যাবে। নির্বাচন হলে জনগণ ভোট দিতে যাবে, কিন্তু নির্বাচনের দাবিতে হওয়া আন্দোলনে জনগণ অংশ নেবে না, কারণ তারা পরিষ্কার বোঝে যে এইটা আসলে আপনার ক্ষমতায় যাওয়ার আন্দোলন। এটা হাসিল করতে হলে আপনাকেই আপনার শক্তি দিয়ে হাসিল করতে হবে। জনগণ এটার জন্য জীবন দেবে না। জানুয়ারি মাসে তারা দেয় নাই, জানুয়ারি আগে আপনাদের ডাকে সাড়া দেয় নাই, কিন্তু তারা জুলাই মাসে অপরিচিত ছাত্রদের ডাকে সাড়া দিয়েছে। এই জিনিসটা তো বুঝতে হবে পার্থক্যটা। কিন্তু আপনি তার মানে জনগণ, এর মানে এই না যে জনগণ দেখেন, জনগণের অবস্থাটা খুব পরিষ্কার। আমি এটা বারবার বলেছি, এটা আমি ফোকাস করি বারবার, যে বিএনপির ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেয় নাই, এটা হলো বাস্তবতা, নিরেট সত্য, রূঢ় বাস্তবতা। অ্যাট দ্য সেম টাইম 7 জানুয়ারির দামি নির্বাচনেও জনগণ অংশ নিতে যায় নাই। ইভেন যেটা বারবার বলা হয় আওয়ামী লীগের বাঁধা 30% ভোট আছে, তারাও তো ভোট দিতে যায় না। 30% ভোট পেলে তো এই নির্বাচন সফল হয়ে যায়। একদিকে আন্দোলনকে জনগণ প্রার্থী দিতে হয়েছে, একদিকে জনগণ এই আন্দোলনে সাড়া দিল না, অন্যদিকে তারা নির্বাচনেও গেল না। তার জনগণের বার্তাটা পরিষ্কার যে এই নির্বাচন যে ভুয়া নির্বাচন, এটা আমি বুঝি, কিন্তু তোমার এই নির্বাচন কেন্দ্রিক আন্দোলনে আমি যাব না। এটা যদি তুমি অর্জন করতে পারো আমি গিয়ে ভোট দিয়ে আসবো, কিন্তু এর জন্য আমি জীবন দেবো না। আমি জীবন দেবো যেটার সাথে আমার ছেলের স্বার্থ জড়িত, এই যে চাকরির, হ্যাঁ, এবং আমার একটা মানে যখন কিনা প্রাইভেট ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদেরকে মেরে ফেলা হলো, যখন মানে অকাতরে ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে, তখন মানুষের একটা ইমোশন হিট করেছে। তার মধ্যে দিয়ে 15 বছরের অন্যান্য ক্ষোভ, সেটা এখানে এসে তাদের মধ্য দিয়ে জনগণ রাস্তায় নামলো। এইটা কিন্তু রাজনৈতিক দলগুলো বুঝতে চায় না, যে তারা এত অভিজ্ঞ নিজেদেরকে দাবি করে, এত পরিচিত দল, এত প্রতিষ্ঠিত নেতৃত্ব, তাদের ডাকে জনগণ আসে না। কিন্তু অপরিচিত এই আসিফ, আমি যেটা বারবার বলি যে আসিফ একটা 2 দিনের একটা ছেলে এবং একটা হ্যাংলা একটা ছেলে, এখন তো তাও ধরেন একটু বয়স হয়েছে, ওই সময় তাকে একদম একটা মনে হতো ফু দিলে উড়ে যাবে, এরকম একটা ছেলে এসে বললো যে ছাড়তে হবে জনতা, ঢাকায় আসো জনতা 4 তারিখে বললো এবং 5 তারিখে মানুষজন এরকম বানের মতো চলে আসলো। এটার মেসেজটা কি? ওই ছেলেটাকে কেন জনগণ বিশ্বাস করলো ওই মুহূর্তে? কারণ মানে জনগণের সাথে ওই একটা ঐতিহাসিক মানে একটা রুহের সংযোগ এইখানকার ছাত্রদের আছে। বারবার ইতিহাস এটা বলছে আমাদের এখানে, 47 বলেন, 52 বলেন, পুরো 60-এর দশক, এমনকি পুরো 80-র দশক, প্রত্যেকটা সময় ছাত্রদের ডাকেই জনগণ আসছে। এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসে একটা বড় সত্য, যেটা আমাদের রাজনৈতিক দলগুলো ধরতে ব্যর্থ হয়, যে ছাত্রদের সাথে জনগণের এই ঐতিহাসিক রিশতার পেছনের কারণটা কি। এটাকে আন্ডারমাইন করে বাংলাদেশের রাজনীতিতে ভালো করা যাবে না। বিএনপি কিন্তু 4 বছর সংসদেও ছিল, তখনও মানুষ ভোট কেন্দ্রে যায়নি। এটা কি আসলে বিএনপির প্রতি অনাগ্রহ, নাকি ফ্যাসিবাদী সেই রাষ্ট্রযন্ত্র ভোট ব্যবস্থা, বা আওয়ামী লীগের প্রতি অবজ্ঞার কারণে বা আস্থাহীনতার কারণে তখন ভোট কেন্দ্রে যায়নি? 18-র পরে 4 বছর সংসদে ছিল, কিন্তু তখনও তো ভোট কেন্দ্রে আসলে যায়নি মানুষ। হ্যাঁ, কারণ হচ্ছে যে মানুষ তো একটা নিরপেক্ষ সুষ্ঠু, মানে যখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ, জনগণ পরিষ্কার বুঝে গেছে যে আর সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ দেবে না। তার মানে এই নির্বাচনে গিয়ে মানে তার পয়সা খরচ করে যে অবৈধ নির্বাচন আওয়ামী লীগ করছে, তার অর্থের শ্রাদ্ধ করে তার কবর রচনার চেষ্টা করছে আওয়ামী লীগ, সেটাতে জনগণ পার্টিসিপেট কেন করবে?
ফলে জনগণ খুব পরিষ্কার, এখানে আমি বললাম তো যে বারবার এখানে ইতিহাসের আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক থেকে তার বাস্তব অভিজ্ঞতার কারণে জনগণ এত অগ্রসর, মানে ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং, যে সে খুব দ্রুত বুঝে ফেলে যে এইটা কি হচ্ছে। 2011 সাল তত্ত্বাবধায়ক বাতিল করার পরেই কিন্তু জনগণ আর একদম আওয়ামী লীগের সাথে একটা ডিসকানেকশন হয়ে গেছে। 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশনে কোনো লেজিটিমেসি পিপলের তরফ থেকে নাই, কিন্তু পিপল একটা হিস্টোরিক্যাল এজেন্ট খুঁজতেছিল যে কার উপর ভর করে সে নিজের মুক্তির সংগ্রামটাকে এগিয়ে নেবে। সেটা আস্তে আস্তে এই আপনার 24 সালের এই ছাত্ররা আসলো।